কিংবা ঢাকা অথবা সিলেট শহর ভিন্ন ভিন্ন হতে পারে, তবে বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ে একটা ছবি অভিন্ন হয়ে আছে। টি-20 সিরিজ বাংলাদেশ খেলবে, বাংলাদেশ সিরিজ জিতবে এবং সেই সিরিজ জয়ের পরে ক্যাপ্টেন লিটন দাস ট্রফি নিয়ে উল্লাস করবেন দলের সঙ্গে। পরপর 3টা সিরিজ জিতে আমরা এশিয়া কাপ খেলতে যাচ্ছি। শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছি, তারপরে ঢাকায় মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছি এবং সিলেটে এখন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ বাংলাদেশ জিতলো। এর মধ্যে আরো একটা ব্যাপার কমন রয়েছে, বাংলাদেশ ক্রিকেটের কমন ছবি যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে মাঝখানে পাকিস্তানের বিপক্ষে সিরিজটা বাদ দিলে প্রথম এবং শেষ শ্রীলঙ্কার বিপক্ষে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে এই দুইটা সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজও বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস। ফলে এশিয়া কাপে বাংলাদেশ একটা বড় প্রত্যাশা নিয়ে, আমাদের ক্যাপ্টেন লিটন দাস একটা বড় প্রত্যাশা নিয়ে খেলতে যাচ্ছেন, সেটা আমরা বলতেই পারি। আলোচনার যে বিষয় সেটা হচ্ছে এই যে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের লাস্ট টি-20 ম্যাচ, যেই ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে গেল, যেই ম্যাচে আমরাও আমাদের ব্যাটিং ইনিংসের পুরোটা শেষ করতে পারিনি, 18.2 ওভার মাত্র খেলাটা হয়েছে, সেইখানটাতে লিটন দাস যেই ব্যাটিংটা করেছেন, 73 রানের একটা ইনিংস খেলেছেন 46 বলে এবং ওপেনার হিসেবে নেমে, এখন কি আমরা লিটনকে ওপেনার হিসেবে কনসিডার করব এশিয়া কাপের জন্য? আবার 3 নম্বরে যিনি ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয়, তাকে তো তিনি তো এই ম্যাচে মোটা দাগে স্ট্রাগল করেছেন, তাহলে কি তাওহিদ হৃদয়কে আমরা আর কনসিডার করব না? শামীম পাটোয়ারি যে 4 নম্বরে খেলেছেন সেইটারই বা কি হবে? বাংলাদেশের এই তৃতীয় টি-20 ম্যাচটাতে নিয়মিত যে দুইজন ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন, তাদেরকে একাদশের বাইরে রাখা হয়েছে। এশিয়া কাপেও কি তাদের একাদশের বাইরে রেখেই বাংলাদেশ খেলবে? দেখুন, এগুলা আসলে কিছুই হবে না, বরং এই যে তৃতীয় ম্যাচটাতে বাংলাদেশ সাহস দেখাতে পেরেছে, নিয়মিত 2 ওপেনারকে বাইরে রাখতে পেরেছে। ভাই, এশিয়া কাপের কোনো একটা ম্যাচের দিন হঠাৎ করে আমাদের এই 2 ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ, যেমন হ্যাঁ তারা ধারাবাহিক না, খুব যে ধারাবাহিক তারা সেটা না, কিন্তু সাম্প্রতিক সময়ে তারা যেই ব্যাটিংটা দেখেছি সেটা টি-20 জন্য খুবই পারফেক্ট এবং আমরা এই মুহূর্তে আমাদের টি-20 সেটআপে এই 2 ওপেনারের স্লটটা নিয়ে মোটামুটি নিশ্চিত থাকতে পারি এই দুইজনই আসলে খেলবেন, এই দুইজনই খেলছেন। এই দুইজন যে থার্ড ম্যাচটাতে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে এবং সেইখানটাতে লিটন দাস যে এরকম একটা ইনিংস খেলেছেন, তারপরও এই জায়গাটা নিয়ে কোন রকম কোনো সংশয় নাই। ইনফ্যাক্ট ওপেনার হিসেবে যে আরেকজনকে খেলানো হয়েছিল সাইফ হাসান, তিনি এই ম্যাচটাতে খুব বেশি রান করতে পারেন, কিন্তু যদি পারতেন, যদি খুব ভালো একটা ইনিংসও খেলতেন, তাহলে আমার মনে হয় যে তানজিদ তামিম এবং পারভেজ ইমনের একাদশের জায়গাটা ওপেনার হিসেবে ওই জায়গাটা নিয়ে কোনো রকম কোনো সংশয়ের জায়গা আসলে থাকতো না। এই থার্ড ম্যাচটাতে বাংলাদেশ সেই এক্সপেরিমেন্ট করতে পেরেছে, বাংলাদেশ সেই সাহসটা দেখাতে পেরেছে যে না ঠিক আছে, আমরা আমাদের অন্যান্য জায়গাগুলো একটু দেখি। আমাদের ওই এশিয়া কাপে যদি হঠাৎ করে আমি বলছিলাম যে কোনো একটা ওপেনার আমাদের ইনজুরিতে পড়ে গেলেন, নিগলসে পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, সেই ক্ষেত্রে আমাদের আসলে ব্যাকআপ প্ল্যানটা তো থাকতে হবে। আমাদের সবসময় কি আমরা নাম্বার 1 মানে প্ল্যান এ নিয়েই কি আমরা এগোবো? প্ল্যান বি, প্ল্যান সি এগুলো আসলে থাকতে হবে না। তো সেই জায়গাটা আমাদের টিম ম্যানেজমেন্ট করার ব্যাপারে সাহস দেখাতে পেরেছে। আমরা জানি না এই থার্ড টি-20 ম্যাচটা যদি হতো সেক্ষেত্রে বাংলাদেশ জিততো না হারতো, আমরা জানি না যে বাংলাদেশের আসলে আরো ভালো ব্যাটিং করাটা উচিত, মানে নিশ্চয়ই ছিল। আমার কাছে মনে হয় যে যেই স্টার্টটা আমরা পেয়েছিলাম সেটা আমরা আসলে কেন করতে পারলাম না। অবশ্যই এটা একটা ম্যাচ দেখে কোনো কনক্লুশন আপনি ড্র করতে পারবেন না, কিন্তু যখন সেই সুযোগটা থাকে, একটা ম্যাচেরও সেই অপরচুনিটিটা থাকে, সেই অপরচুনিটিটা আমরা আসলে নেব না কেন? সেকেন্ড ম্যাচটাতে যে বাংলাদেশ টস জিতেও আগে ব্যাটিং নেয়নি, আমাদের সবারই ওই আক্ষেপের জায়গা সেইটাই ছিল এবং টিম ম্যানেজমেন্ট এইখানটাতে থার্ড ম্যাচে কি করতো আমরা জানি না। তবে যেহেতু নেদারল্যান্ডস টসে জিতেছে, তারা যদি বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে, বাংলাদেশ ওই ব্যাটিং প্র্যাকটিসের সুবিধাটা আসলে পেয়েছে। লিটন দাসের কথা বলছিলাম যে তার ব্যাটিং তো অধারাবাহিক, সেটা তো আমরা মানে অনেকটা দীর্ঘ সময় ধরেই সেটা দেখেছি, কিন্তু এই যে সাম্প্রতিক সময় আমি এই সিরিজটার আগে একটা ভিডিও করেছিলাম যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা যে একটা ব্যতিক্রম নয়, সেটা প্রমাণের দায় লিটন দাসের এই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও লিটন প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছিলেন, 3 ম্যাচ মিলিয়ে তিনি 114 রান করেছিলেন এবং এই সিরিজটাতেও তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হলেন নেদারল্যান্ডসের বিপক্ষে। এইবার 3 ম্যাচ মিলিয়ে তিনি 145 রান করলেন। প্রথম ম্যাচটাতে 29 বলে 54 রানে তিনি হচ্ছে অপরাজিত ছিলেন। সেকেন্ড ম্যাচে 18 বলে 18 রানে অপরাজিত ছিলেন। এই ম্যাচটাতে তিনি আউট হয়েছেন থার্ড ম্যাচে, যেই ম্যাচে আসলে তার সেঞ্চুরি পাওয়া উচিত ছিল, 2টা লাইফ হয়তো তিনি পেয়েছেন, কিন্তু দারুণ ব্যাটিং করেছেন। 46 বলে 73 রানের একটা ফ্যান্টাস্টিক নক লিটন খেলেছেন। যেহেতু একটা মাত্র ম্যাচে আউট হয়েছেন, সো 145 রান যে করেছেন এই সিরিজে, লিটনের অ্যাভারেজও 145, তার স্ট্রাইক রেটও 155। ফলে সব দিক থেকে লিটন খুবই কনফিডেন্স নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছেন, কিন্তু তিনি 3 নম্বরেই খেলবেন।
মানে আমাদের ওই 2 ওপেনার পর 3 নম্বরেই খেলবেন যদি না আমাদেরকে আসলে প্ল্যান বি তে যেতে হয়। ঠিক তেমনি ভাবে এই জায়গাটাতে আমি মনে করি যে না, তাওহিদ হৃদয় স্ট্রাগলিং ব্যাডলি, মানে আমরা এই ম্যাচটাতে দেখতে পেয়েছি, কিন্তু স্টিল আমি এখনো মনে করি যে তাওহিদ হৃদয় আমাদের একমাত্র প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান। এই থার্ড ম্যাচটাতে যেমন তাকে 3 নম্বরে খেলানো হয়েছে, সেইটাও যে ঠিক আছে এই পরিস্থিতি বিবেচনায় হয়তো খেলানো হয়েছে, কিন্তু ওই 4 নম্বর 5 নম্বরে আমি এখনো মনে করি যে তাওহিদ হৃদয় এরকম একটা জঘন্য টি-20 ইনিংস খেলার পরও এশিয়া কাপে তার কাছ থেকে আসলে বড় কিছুই আমরা এক্সপেক্ট করব, সেটা যদি না হয় তাহলে বাংলাদেশ ওই জায়গাটাতে আসলে স্ট্রাগল করবে। আবার যেমন ধরেন যে শামীমকে 4 নম্বরে খেলানো হয়েছে, তিনি মোটামুটি ভালোই পারফর্ম করেছেন। 5-6 ওখানে জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহান, তারাও খুব ভালো পারফর্ম করেছেন। আমরা জানি ইনিংসের শেষটা আরেকটু ভালো তারা হয়তো বা করতে পারতেন, যে যেই 10টা বল ছিল। ওভারঅলি আমাদের ওই জায়গাটাতে ব্যাটিং এর আরেকটু ভালো করার সুযোগ তো আসলে ছিলই। আমাদের যখন বৃষ্টির কারণে প্রথম দফা যখন খেলাটা বন্ধ হয় তখন 4.1 ওভারে বাংলাদেশের স্কোর ছিল 1 উইকেটে 60। সেইখান থেকে আবার যখন দ্বিতীয় দফা বৃষ্টিতে খেলাটা পোস্টপন্ড হয়ে গেল তখন কিন্তু বাংলাদেশের স্কোর 18.2 ওভার 164। অর্থাৎ বৃষ্টির পরের যে বাংলাদেশ 14.1 ওভার ব্যাটিং করেছে সেখানে আর মাত্র 104 রান করতে পেরেছে। প্রথম 4.1 ওভারে আমরা 14.5 রান রেটে ব্যাটিং করেছে, আর পরের 14.1 ওভারে আমরা 7.5 রান রেটের মতো ব্যাটিং করেছে। ফলে আমাদের ওই জায়গায় উন্নতির সুযোগ তো রয়েছেই, কিন্তু এশিয়া কাপের আগে এই জিনিসগুলো খুঁটিয়ে নাটিয়ে দেখার, এই যে পারমুটেশন কম্বিনেশন করে দেখার, বিভিন্ন জায়গায় খেলে দেখার, সেই সুযোগটা সেকেন্ড ম্যাচও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিতে পারতো, সেটা নেয়নি। থার্ড ম্যাচটা যদি পুরোটা হতো সেই ক্ষেত্রে আমাদের বোলিং ডিপার্টমেন্টের ক্ষেত্রেও আমরা এই কাজটা আসলে একটু করতে পারতাম। টিম ম্যানেজমেন্ট অ্যাটলিস্ট থার্ড ম্যাচে গিয়েও যে এই কোড আনকোড সাহসটা দেখাতে পেরেছে, আউট অফ দ্য বক্স তারা ভাবতে পেরেছে। ধরুন 2 ওপেনারকে বসিয়েই তারা যে এইভাবে লিটনকে সাইফকে দিয়ে ওপেন করেছে, 3 নম্বরে তাওহিদ হৃদয়কে খেলিয়েছে, এইটা আমি মনে করি যে টিম ম্যানেজমেন্ট একটা ব্রেভ ডিসিশন নিয়েছে। তারা ওই সমালোচনার ব্যাপারটা ব্যাক অফ দ্য মাইন্ডে রাখার পরেও এশিয়া কাপের জন্য এইটাকে আমার কাছে তাই একটা মানে ভালো প্রস্তুতির মতো একটা মানসিকতা নিয়ে এই ম্যাচটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খেলতে নেমেছে, যেটা সেকেন্ড